আমার বুবু একজন সুন্দরী এবং চরিত্রবান ছিলেন। আমার বুবু আমার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য একটা বড় মালিকের বাসায় কাজ করতেন। একদিন মালিক বুবুকে ফ্রিজে রাখা খাবার খাওয়ালেন বুবুর অনিচ্ছায়। তারপর বুবু জ্ঞান হারিয়ে ফেলে। অজ্ঞান অবস্থায় মালিক বুবুর সাথে। বাকি ঘটনাটি গল্পতেই বলছি। আমার বুবুর যখন বিয়ে হয়ে যায় আমি তখন ক্লাস 9-এ পড়ি। স্কুল থেকে ফিরে শুনি আজ বুবুর বিয়ে। আব্বা আমাকে বললেন, শিবু ঢাকা থেকে মেহমানরা আসবে, তুই এক ছুটে বাজারে যা, আফজালকে বল তার ডেকোরেশনের চেয়ার পাঠাতে। আমি এক দৌড়ে বাজারে চলে গেলাম। আফজাল চাচাকে যখন সব বলছি, দুইটা প্রকাণ্ড গাড়িকে বাজার পেরিয়ে আমাদের বাড়ির দিকে যেতে দেখলাম। আফজাল চাচা বললেন, যাক রুনার অনেক ভালো ঘরে বিয়ে হলো, তোদের অবস্থা এইবার ফিরবে। বুবুর কি সত্যি ভালো বিয়ে হচ্ছে? আমি জানি না। আমি শুধু জানি বুবু চলে যাচ্ছে আমাদের বাসা থেকে। তারপর কি হবে? কে আমাদের খাবার রেঁধে দেবে? কে আমাকে চুপি চুপি তার মাটির ব্যাংক ভেঙে আমাকে মেলায় যাওয়ার টাকা দেবে? বুবুকে ছাড়া যে আমার জীবন চলতে পারে আমি সেটা কল্পনাও করতে পারি না। কলেজের এক প্রোগ্রামে আমার সুন্দরী বুবুকে দেখে নাকি দারুণ পছন্দ করেছে এক বড়লোকের ইঞ্জিনিয়ার ছেলে। তার চাপে পড়েই তার পরিবার রাজি হয়েছে এই বিয়েতে। নইলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় আত্মীয় হওয়ার কথা না। সবাই বলাবলি করছে বুবুর কারণে এইবার আমাদের ভাগ্য ফিরবে। আমার জন্মের সময় আমার মা মারা যান, বুবুর বয়স তখন 8। আমার স্কুল শিক্ষক আব্বা আর বিয়ে করেননি, বুবুই মানুষ করেছে আমাকে। আমার জগত ঘিরে তাই আমার বুবু। বিয়ের আসরটা হয়ে গেল দায়সারা ভাবে। বিয়ে নাকি দুই পরিবারের বন্ধন, কিন্তু আমার সেটা মনে হলো না। পাত্রের বাবা সারাক্ষণ মুখ কালো করে রাখলেন। পাত্রের ছোট মামা আমাদের ঘর বাড়ি উঠান ঘুরে ঘুরে দেখলেন, মাঝে মাঝে নাক সিটকালেন, আমাকে ডেকে বললেন, তুমি কোনো ক্লাসে পড়ো? আমি কিছু বলার আগেই কেউ একজন বলল, শিবু পাইলট স্কুলে পড়ে, ফার্স্ট বয়, 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 9-এও পেয়েছে। আমার লজ্জা লাগলো, কিন্তু ছোট মামা শুধু একটু নাক সিটকালেন। সেদিন গাড়িতে ওঠার আগে বুবু যখন আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছিল তখনও আমার কষ্ট লাগছিল। 3 দিন পর নতুন জামাইয়ের বউ নিয়ে নাই ওর আসা কথা। আব্বা পাড়া প্রতিবেশীদের নিয়ে রান্নাবান্নার আয়োজন করলেন। একটা গাড়ি ভাড়া করে নতুন জামাইকে আনতে পাঠালেন, গাড়ি ফেরত এলো। নতুন জামাই আসতে পারবে না, তার কোনো জরুরি কাজ পড়ে গেছে, পরে সময় করে আসবে। বুবু আসলো আরও মাস 3 পর। একটা সাদা রঙের গাড়ি থেকে বুবু নামল। আমি ছুটে গেলাম। আমি বুবুকে জড়িয়ে ধরতে গিয়েও থমকে গেলাম। গায়ে দামি ফিনফিনে শাড়ি, মুখে পার্লার থেকে করা করা মেকআপ, ব্ল্যাক করা বাঁকানো ভ্রু আর স্ট্রেট করা চুলে আমার বুবুকে কেন জানি হঠাৎ অচেনা লাগলো। আব্বা দৌড়ে এলেন, জামাই আসেনি? না আব্বা, সাইটের কাজে গেছে। বুবু আব্বাকে ধরে কিছুক্ষণ কাঁদল। আমি সারাদিন বুবুর আশেপাশে ঘুরঘুর করলাম, কিন্তু বুবুকে কেমন আনমনা দেখলাম। শুধু একবার আমাকে জিজ্ঞেস করল, শিবু পড়াশোনা করছিস তো ঠিকমতো? রাতে আমার ঘুম এলো না, বড্ড অভিমান হলো। বুবু অনেক বদলে গেছে। এই অল্প দিনে এত বদলে যেতে পারে মানুষ? বুবু 3 দিন থাকলো, শেষের দিন দুলাভাই এলেন বুবুকে নিয়ে যেতে। দুলাভাই দেখলাম বেশ গম্ভীর। আমাকে ডেকে বললেন, কি রে শিবু, পড়াশোনা করিস ঠিকমতো? নাকি সারাদিন বাদরামি? আমি কিছু বললাম না। দুলাভাই আসার পর থেকেই বুবুর মুখটা কালো হয়েছিল, কারণও দেখলাম তার। আমাদের সামনেই কপাল কুঁচকে 2বার বুবুকে ধমক দিলেন দুলাভাই। বুবু চলে যাওয়ার পর সেই রাতে আব্বা আমার ঘরে এলেন, অপরাধীর গলায় বললেন, শিবু তুই তো অনেক বড় হয়ে গেছিস। বলতো তো আমি কি কোনো ভুল করলাম? আমি হয়তো সত্যি বড় হয়ে গেছি। মনের কথা চেপে বললাম, কেন সেটা বলছেন? বুবু অনেক ভালো আছে। কিন্তু আমি ঠিক জানি আমার বুবু ভালো নেই। বুবুর হাতে কালশিটে দাগ দেখেছি। আমার হাসি খুশি বুবু কেমন গুটিয়ে গেছে মাত্র 3 মাসে। এর ঠিক 1 বছরের মাথায় আব্বাজান মারা গেলেন। আমি একা হয়ে গেলাম। পাড়া প্রতিবেশীরা বুবু দুলাভাইকে চেপে ধরলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। বুবু উৎকণ্ঠা নিয়ে দুলাভাইয়ের মুখের দিকে তাকাল। দুলাভাই কিছুক্ষণ ভেবে বললেন, শিবু চলুক, কাজে লাগবে অনেক। কাজেই আমি আমার বইখাতা নিয়ে বুবুর বাসায় উঠলাম। দুলাভাইয়ের পোস্টিং তখন আমাদের গ্রামের কাছেরই শহরে। ছোট ছিমছাম 2 রুমের বাসা। আমি এক রুম ভাগে পেলাম। শহরের একটা স্কুলে ভর্তি হলাম।
দুলাভাই চাকরির পাশাপাশি কন্ট্রাক্টরের ব্যবসা করতেন। একদিন আমাকে বললেন তার সাইটে গিয়ে কাজ তদারকি করতে। আমার স্কুলের ক্লাস মিস হতে লাগলো। আমি বইখাতা নিয়ে কাজের সাইটে চলে যেতাম। সারাদিন কাজ শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগতো। আমার রেজাল্ট খারাপ হতে শুরু হলো। বুবু একদিন ভয়ে ভয়ে দুলাভাইকে বলল, শিবু ভালো ছাত্র, ওর পড়াশোনায় ক্ষতি হচ্ছে না তো? দুলাভাই তেতে উঠলেন, গরিবের ছেলে খেটে খেতে হবে। পড়াশোনা করে কি হবে? যতটুকু দরকার ততটুকু শিখলেই হবে। বুবু তাড়াতাড়ি বলে উঠলেন, ঠিকই তো শিবু, পড়াশোনা করে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে। তুই দুলাভাইয়ের সাথে কাজ শেখ, অনেক কাজে লাগবে। আমি বুবুর কথায় অবাক হয়ে গেলাম। এই বুবুই আমাকে তৈরি করেছে, সবসময় বলতো পড়াশোনা করে একদিন অনেক বড় হতে হবে। পড়াশোনা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আজ কত পরিবর্তন! আমি দুলাভাইয়ের সাইটে কাজ দেখতে লাগলাম। ক্লাস 9-এর একটা কিশোরের জন্য নিশ্চয়ই খুব সহজ কাজ না। কিন্তু আমি শিখতে লাগলাম, সাথে পড়াশোনায় করতাম সাইটে। সাইটের লোকজনের কাছেই খবর পেতাম দুলাভাইয়ের কর্মকাণ্ড নিয়ে। দুলাভাই আরো কয়েকজনের সাথে প্রেম করে বেড়ায়। আমি টের পাই। মাঝে মাঝে বুবুর চাপা কান্নার আওয়াজ পাই। সকালে কিছু কিছু দিন বুবুর হাতে নতুন কালশিটে দাগ বুবু লুকাতে চেষ্টা করে। আমি বুঝেছি দুলাভাই বুবুকে অন্যায় অত্যাচার করে। আমার বুবু অনেক বদলে গেছে। আমার মনে হয় আমাকে নিয়ে বুবু ভারী অস্বস্তি বোধ করে। কেমন পালিয়ে বেড়ায়, দেখা হলে ঠিকমতো কথা বলে না। মাঝে মাঝে দুলাভাই বুবুকে পার্লার থেকে সাজিয়ে পার্টিতে নিয়ে যায়। আমার অবাক লাগে। তবু এক একটা দিন যখন বাসায় দুলাভাই থাকে না, হঠাৎ সেই পুরান দিনের মতো বুবু তেল নিয়ে এসে বলে, শিবু আয় তোর মাথায় দিয়ে দিই। আমার চোখে পানি আসে। আমি লুকাবার চেষ্টা করি। একদিন অনেক রাতে ফিরে দুলাভাই আমাকে ঘুম থেকে ডেকে তুললেন। আমি জেগে দেখি দুলাভাই প্রচণ্ড রেগে আছে। আমাকে বললেন, হারামজাদা, তোকে আমি সাইট দেখতে দিছি আর তুই সেখানে পড়াশোনা করিস? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে দুলাভাই আমার চুলের মুঠি ধরলেন। বল, আজ সাইট থেকে 1 লাখ টাকা চুরি করেছে কে? নাকি তুই করেছিস? আমি অবাক হয়ে গেলাম। সাইটের টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সাথেই আমি জড়িত না। আলাদা অ্যাকাউন্টস আছে। তবু বললাম, আমি কিছু জানি না দুলাভাই। তুই জানিস না? কেন জানিস না? তুই এর সাথে জড়িত শিওর? আমার খেয়ে আমার সাথেই দাওতাবাজি। দাঁড়া। দুলাভাই তার বেল্ট দিয়ে আমাকে মারতে আরম্ভ করলেন। আমি সারা জীবনে কখনো মার খাইনি। পরিবারে আদরে মানুষ হয়েছি, স্কুলে ভালো ছাত্র হওয়ায় স্যারেরা অত্যাধিক স্নেহ করতেন। আমি দেখলাম বুবু পাথরের মতো দাঁড়িয়ে আছে। দুলাভাই একসময় ক্ষান্ত দিয়ে চলে গেলেন। আমি সারা রাত বিছানায় শুয়ে কোকালাম। চেষ্টা করলাম মুখ দিয়ে শব্দ না করতে। আব্বা মৃত্যুর আগে বলেছিলেন, শিবু, পুরুষ হয়ে গরিব ঘরে জন্মাইছিস। সামনে অনেক কষ্ট আসবে, শক্ত থাকবি। কখনো কাঁদবি না। পুরুষদের কাঁদতে নেই। পরদিন সকালে আমার ঘুম শরীরে হালকা জ্বর নিয়ে। উঠে দেখি বুবু বসে আছে আমার শিয়রে। শিবু, উঠতে পারবি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। তাহলে চল। তাকিয়ে দেখি বুবু একটা ব্যাগ গুছিয়ে রেখেছে। আমি বললাম, কোথায়? বাড়ি ফিরে যাব, চল। তুই আবার ভালো করে পড়াশোনা শুরু করবি, আমি দরকার হয় বাসায় কাজ করব। দুইজনের একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বুবু আমার জন্য তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এলো এবং সেই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে এলো। তারপর বাসায় আমি আর বুবু থাকি। বুবু একটা বড় লোক বাসায় কাজ পেল। তাদের কাপড় ধোয়া, রান্না করা ইত্যাদি তাদের কাজ করতে হবে। মাস শেষে যে টাকাটা পাবো সে টাকা দিয়ে আমার লেখাপড়ার খরচ আর পরিবার চলে যাবে। বুবু যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিক বুবুকে একদিন বলেছিল, তোমার যত টাকা দরকার আমি দিব, তুমি শুধু একটি কথা রাখো। বুবু বলল, আমি বাসায় কাজ করি, এটাই আমার চলে, অতিরিক্ত টাকার আমার দরকার নেই। বুবু বুঝতে পেরেছিল বাসার মালিকের চরিত্র ভালো না। তারপরও বুবু এই বাড়িতে কাজ করে যে টাকা পেত সেটা দিয়েই আমাদের মাস চলে যেত। মালিকের বাসার সবাই একদিন কোথায় ঘুরতে গেল। শুধু মালিক বাড়িতে ছিল। মালিকের নাম আছান আলী। বুবু বলল, আজ তো বাসায় কেউ নাই, তেমন কাজও নাই, তাহলে আজ আমি চলে যাই। মালিক তখন বলল, শোনো, অনেক কাজ পড়ে রয়েছে। কি কাজ পড়ে রয়েছে মালিক? মালিক বলল, বাসায় কেউ নাই, আমার দেখাশোনা কে করবে?
আমি বলেছিলাম, ও তাই তো। মালিকের জন্য রান্না করলাম, ঘর পরিষ্কার করে মালিককে খাবার দিয়ে বললাম, রাত অনেক হয়েছে, আমার ছোট ভাইটা চিন্তা করছে। আমি এখন যাই। মালিক ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি এই বাড়ির চাকরানী। মালিক যখন আদেশ করবে তখন তুমি এই বাড়ি থেকে যাবে। তার আগ পর্যন্ত এখান থেকে এক পাও লড়বে না। আমি তখন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। হঠাৎ মালিক বলল দরদ কণ্ঠে, মানে আমার তো ছেলে মেয়ে আছে, তোর কষ্ট আমি বুঝি। তুই তোর মাকে হারালি, বাবাকে হারালি, নিজের স্বামীকে হারালি, এখন ভাইটাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য তুই পরিশ্রম করছিস। আমি মালিকের হঠাৎ এরকম ভালো কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। কিন্তু সে মুখে যা বলছে চেহারায় তা প্রকাশ পায় না। আমাকে বলল, আমার স্ত্রী, ছেলে, মেয়ে তারা 2 দিনের জন্য ট্যুরে গেছে। আমি বলেছিলাম, আপনি যাননি কেন? আমার ঘোরাফেরা তেমন একটা ভালো লাগে না। আমি এর আগে বহুবার ঘোরাফেরা করেছি। এখন আর ভালো লাগে না। তুই আমার মেয়ের মতো, ধর তোকে আমি কিছু টাকা দিলাম, তোর ভাইয়ের সামনে পরীক্ষা ভালো মন্দ কিছু খাওয়াইস। আমি বলেছিলাম, আমার টাকা লাগবে না। মালিক তখন আমায় জোর করে টাকাটা হাতে ধরিয়ে দিল, আমি না নিয়ে পারলাম না। মালিক আমার প্রতি হঠাৎ এমন দরদ দেখাচ্ছে কেন? যখন মালিকের ছেলে মেয়ে বাড়িতে ছিল তখন তো তিনি এরকম দরদ দেখায়নি। আমি মালিকের এরকম ভালো ব্যবহার দেখে কিছুটা অবাক হলাম। এরকম কথা বলতে বলতে প্রায় রাত 11টা বেজে গেল। ওইদিকে আমার ভাই আমার জন্য চিন্তা করছিল। আমি মালিককে বলেছিলাম, এখন আমি যাই। সে তখন বলল, না, আজ তুমি যেতে পারবে না। এই বাড়ি তোমার পাহারা দিতে হবে। আমি বলেছিলাম, দেখুন সাহেব, আমার ডিউটি তো সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মালিক তখন আমাকে অবাক করে বলল, তাই বলে যদি আমার সমস্যা হলে তুমি দেখবে না? আমি তো তোমারে আমার মেয়ের মতোই দেখি। মালিকের কি উদ্দেশ্য ছিল আমি তা জানি না, তবে এইটুকু বলতে পারি মালিক তেমন ভালো না। তবে আজ আমার সাথে সে খুব ভালো ব্যবহার করল। তবে এর আগে যে আমার সাথে ব্যবহার খারাপ করেছিল তা বলছি না। তবে লোকের মুখে শুনি মালিক ভালো না। কিন্তু আজ মালিক আমাকে কিছুতেই বাড়ি যেতে দিচ্ছে না কেন? আমি সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম। এর মধ্যে মালিক বলল, আজ আমি নিজ হাতে খাবার তৈরি করেছি। আমি বললাম, কেন নিজ হাতে আপনি খাবার তৈরি করলেন? খাবার তো আমি রান্না করেছি, তার মধ্যে আপনি আবার রান্না করলেন কেন? আরে না মা, সেই খাবার না, ফ্রিজে আমার স্ত্রী আমার জন্য কিছু ভালো খাবার আলাদা রাখতো, সেই খাবার নিয়ে আসলাম। আমি বললাম, ও আচ্ছা। তারপর আমায় বলল, নে মা, আমরা একসাথে আজ খাবার খাই, পেটে বড্ড খিদে পেয়েছে। আমি বললাম, আপনি খান, আমি বরং রান্না করা খাবার খাই। মালিক তখন আমার সাথে বায়না করে বলল, দেখো, তুমি যদি আজ আমার দেয়া খাবার না খাও তাহলে বুঝবো তুমি শুধু টাকাকে ভালোবাসো, এ বাড়ির মানুষদের ভালোবাসো না। আমি তার কথায় কিছুটা অবাক হলাম। মালিক বলল, ঠিক আছে, তুমি খাবারটা খেয়ে বাসায় চলে যাও, তোমাকে ছুটি দিয়ে দিব। আমি তখন খুশি হলাম। বাবার বয়সী একজন মানুষ আমাকে এত করে বলছে ফ্রিজে রাখা ভালো খাবার খেতে। যাই হোক, আমি শেষ পর্যন্ত হেরে গেলাম। আমি খাবারটা খেলাম। আর ফ্রিজে রাখা খাবারটা খাওয়ার জন্য রাজি হলাম তার একটাই কারণ, মালিক বলেছিল আমায় ছুটি দিয়ে দিবে খাবারটা খেলে। আর তাই আমি ফ্রিজে রাখা খাবার খেলাম। খাবারটা ভালোই লাগলো। দামি খাবারের আগে আমি এমন খাবার কখনো খাইনি। আমার খেয়ে ভালোই লাগলো। খাওয়া দাওয়া শেষ করতেই আমি বললাম, মালিক, এবার যাই। এই কথা বলতেই আমি চোখে কিছুটা ঝাপসা দেখতে পেলাম। আমার চোখ অন্ধকার হয়ে আসতে লাগলো। আমি বেহুশ হয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর কি হয়েছিল তা আমি বলতে পারবো না। আমার পরের দিন দুপুরে জ্ঞান ফিরে। আমি জেগে দেখি আমি হাসপাতালে কেবিনে শুয়ে আছি। আমার ছোট ভাইটা বলল, বুবু, তোমার কি হয়েছিল? আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, আমি এখানে কিভাবে এলাম? ছোট ভাই আমাকে বলল, বুবু, আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম। আমি বলতে পারলাম না। কিন্তু আমার সকাল সকাল ঘুম ভাঙার পর আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি বাসায় ফিরোনি। আমি তখন দৌড়ে তুমি যে বাড়িতে কাজ করো সেই বাড়িতে গেলাম। গিয়ে দেখি তুমি মালিকের ঘরে অজ্ঞান অবস্থায় শুয়ে আছো। তারপর মালিককে আমি জিজ্ঞেস করলাম, আমার বুবুর কি হয়েছে? সে বলল, ঘুমিয়ে আছে, কি আর হবে। তবে তোমার বুবুর মনে হয় প্রেশার কম হয়ে গেছে, তাই ক্লান্ত হয়ে শুয়ে আছে। আমি বলি কি, তোমার বুবুকে হাসপাতালে নিয়ে একটা সেলাইন দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে।
টাকা যা লাগে আমি দিয়ে দিচ্ছি। তখন মালিক আমাকে 5,000 টাকা দিয়ে বলল, যাও তোমার বুবুকে হাসপাতালে নিয়ে যাও। আমি তোমাকে হাসপাতাল নিয়ে আসার পর ডাক্তাররা বলল পরীক্ষা করতে হবে। ডক্টর বলল, তোমার প্রেশার কমে যায়নি, তোমাকে খাবারের সাথে কিছু মিশিয়ে তোমাকে অজ্ঞান করা হয়েছে। তারপর ডাক্তার বলল, মেয়েটি তোমার কি হয়? আমি বললাম, আমার বড় বোন। তোমার সাথে আর কেউ আসেনি? না ডক্টর, বুবুর আমি ছাড়া আর কেউ নাই। আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমার বুবুর বলেন ডক্টর। ডক্টর বলল, তোমাকে বলা যাবে না। আমি আমার ছোট ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম আমার সাথে কি ঘটেছিল। মালিক আমার সাথে এরকম অসম্মানজনক আচরণ করল। আমি এই কথাগুলো শুনছিলাম আর আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল। আমি সিদ্ধান্ত নিলাম মনে মনে আমি আর এই পৃথিবীর মুখ দেখতে চাই না। কিন্তু আমার ছোট ভাইটা আমাকে বলল, বুবু তোমার কিছু হলে আমি বাঁচব না বুবু। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই বুবু। আমার ছোট ভাইটা আমার জন্য এভাবে কাঁদতে লাগলো। ছোট ভাইটা বলতে লাগলো, বুবু আমি আর লেখাপড়া করব না। আজ থেকে আমি কাজ করব। তোমাকে আর কাজ করতে দিব না। তুমি শুধু ঘরে বসে থাকবা। আর তোমাকে আমি যেভাবেই হোক তোমাকে ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিব। ভাইটার কথা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি বেঁচে রইলাম আমার ছোট ভাইটার জন্যই। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আমার বাবা মাকে রেখে প্রতি রাতে বাহিরে যেত। কিন্তু কেন যেত তা মাকে বলতো না। এই জন্য মাকে বাবা সন্দেহ করত। অনেক সময় মাকে ঘুমে রেখে বিছানা থেকে উঠে চলে যেত। যখন মা বাবাকে প্রশ্ন করত তুমি কোথায় যেতে, এই প্রশ্ন করলেই বাবা মার মধ্যে ঝগড়া শুরু হয়ে যেত। একদিন বাবা কিসের জন্য বাহিরে যায় এটা জানার জন্য মা অস্থির হয়ে পড়ে। কিন্তু একদিন বাবার বন্ধু মায়ের কাছে সব বলে দেয়, যেটা শুনলে আপনারা দিশেহারা হয়ে যাবেন। তাহলে মূল বিষয়টা বলি। মা যখন বাবাকে ছেড়ে আলাদা হয়ে গেল, আমার বয়স তখন 4.5 বছর। মা কয়েকদিন খুব বিমর্ষ ছিল। অবশ্য ওই বয়সে বিমর্ষতা কি জিনিস আমি জানতাম না। কার্টুন, হইচই আর রাতে বাবার গলা জড়িয়ে ধরে গল্প শোনাই ছিল আমার জীবন। দৈনন্দিন জীবন একটু আলাদা হয়েছিল, কারণ কয়েকদিন যাবৎ মা আমাকে 3 বেলা খাবার খাওয়ার জন্য জোর করছিল না। রাতে ভাতও না খেলেও বকা দিচ্ছিল না। আমার এতে সুবিধাই হচ্ছিল। কিন্তু বাবা রাতে গল্প বলছিল না, এসেই শুয়ে পড়তো, এইটাই আমাকে একটু কষ্ট দিত। এক সন্ধ্যায় মা আমাকে জিজ্ঞেস করল, তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না তোর বাবাকে? শিশু বয়সে এই অদ্ভুত প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, কারণ ভালোবাসা বোঝার মতো বয়স আমার হয়নি। কিন্তু মা না খাওয়াই দিলে আমি খাই না, রাতে বাবাকে না দেখলে আমার ঘুম হয় না, এইসব ব্যাপার আমি বুঝি। সেই রাতে মা বাবাকে বলল, তোমার সাথে আমাদের আর থাকা সম্ভব না। কাল সকাল হলে আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কই যাবে তুমি? জায়গা আছে তোমার যাবার কোথাও? আর নিজে যাবে? যাবে, ইমরান কি নিয়ে যাবে? মা ম্লান হেসে বলল, মিজান তুমি বোধহয় ভুলে গেছ আমার নিজের একটা অনার্স ডিগ্রি আছে। আর এই শহরে আমি বড় হয়েছি, আমার জায়গা নিয়ে তোমাকে ভাবতে হবে না। দেখো আনোয়ারা, তুমি কি বেশি বাড়াবাড়ি করছো না? মানুষের জীবনে সমস্যা হয়, সমাধানও হয়। তাই বলে এতদিনের সংসার এভাবে ছাড়া যায় না। তুমি যদি এতদিনের সংসারে এমন কিছু করতে পারো, তবে আমিও পারবো। যাই হোক, কথা বাড়িও না, আমি ঘুমাতে যাচ্ছি। টেবিলে খাবার গরম করা আছে, খেয়ে নিও। সেই রাতে আমি শুয়ে শুয়ে বাবা মায়ের মাঝে কি হচ্ছে কিছুই বুঝিনি, শুধু মা যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এটা শুনেছি। শিশুরা নাকি অনেক জটিল জিনিস মাঝে মাঝে বুঝে ফেলে, সেই রাতে 4.5 বছরের আমিও কিভাবে জানি বুঝে ফেললাম। আমাদের তিনজনের ছোট্ট এই ঘরটা আর আগের মতো নেই, কোথাও গোলমাল, বড়সড় একটা গোলমাল হয়েছে। পরদিন সকালে মা আমাকে নিয়ে বের হয়ে এলো বাসা থেকে। একদিন এই বাসায় মা এসেছিল বউ হয়ে, একটা মাত্র শাড়ি পরে। আজ এ বাসা থেকে মা বের হয়ে গেল গায়ের একমাত্র শাড়িটা জড়িয়েই। আসার সময় আমি বাবার কাছে গেলাম, বাবা বারান্দায় বসেছিল। চোখ লাল, গালে খোঁচা খোঁচা দাড়ি, চেহারায় কেমন দিশেহারা ভাব। আমার কান্না পেল, ভয়ানক কান্না। বাবা আমাকে জড়িয়ে ধরে বলল, ভালো থাকিস রে বাবা, মাকে দেখে রাখিস। বাবা ছিল মফস্বলের ছেলে,
কলেজ শেষ করে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স-এ ভর্তি হয়। মা ও ঢাকা ভার্সিটিতেই পড়ত। মায়ের মুখে শুনেছি মা ছিল বড়লোক ঘরের মেয়ে। আমার নানা ভাই ছিলেন ব্যবসায়ী মানুষ। 2 ভাই বোনের মধ্যে মা ছিলেন ছোট। তিনি হঠাৎ দেখায় নিজ ভার্সিটির 1 বছরের সিনিয়রের প্রেমে পড়লেন। এবং হুড়মুড় করেই পড়লেন, এটা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু সব দ্বিধা চলে গেল যখন প্রথা ভেঙে মেয়ে হয়ে মাকে দেখা যেতে লাগলো ইকোনমিক্স বিল্ডিংয়ের সামনে। একদিন ভয়ে ভয়ে মা একটা চিঠি লিখল, এরপর বাবাকে সামনে পেয়ে ডাক দিল, ভাইয়া শুনুন, বলে চিঠি হাতে দিয়ে রিকশায় উঠে চলে এলো। এরপর 2 দিন মা ভার্সিটিতে যায়নি। 3য় দিন যখন ক্লাসে ঢুকতে যাবে, দেখে বাবা তার ডিপার্টমেন্টের সামনে দাঁড়ায় আছে। বাবা ডাক দিল, এই মেয়ে, কি যেন নাম, আনোয়ারা, এদিকে আসো। মা বলল, আমার ক্লাস আছে। বাবা ধমক দিল, এদিকে ডাকছি না। মা এলে বাবা বলল, রিকশায় ওঠো। কেন? এত প্রশ্ন কিসের? উঠতে বলেছি, ওঠো। রিকশা নিয়ে তারা উত্তরা মোড়ে গেল। বাবা জিজ্ঞেস করল, কি খাবা? কাচ্চি না তেহারি? মা বলল, আমি বাইরের খাবার এত খাই না। বাবা বলল, আজব যন্ত্রণা হলো, এখন থেকে অভ্যেস করো। আমি বাইরের খাবারই খেয়ে বেড়াই। আর পড়ালেখা করো না নাকি? বাংলার ছাত্রী হয়েও এক প্রেমপত্রে 9টা বানান ভুল করেছ। এর পরের সময়গুলো তাদের খুব অসাধারণ ছিল। বাবা ক্লাস শেষ করে মায়ের জন্য দাঁড়াতো, মাকে নিয়ে রিকশায় ঢাকার সব রাস্তায় টোটো করত, রাস্তার পাশের সব খাবার খেত। আর মা বাবাকে ঝাড়ি দিত। বাবা শুনত আর হো হো করে হাসত। মা বাবাকে ভালোবেসেছিল। বাবার প্রতি মুগ্ধ হয়েছিল, এতটা যতটা হলে একটা জীবন অনায়াসে কাটায় দেয়া যায়। অদ্ভুত সুন্দর দিন পার করতে করতে বাবা অনার্স পাশ করল। মা তখন ফাইনাল ইয়ারে। আমার নানা মায়ের বিয়ে দেবার তোড়জোড় শুরু করল। আমার বাবা তখনও বেকার। মা একসময় না পেরে তার বাবাকে ভালোবাসার কথা বলে দিল। সেখানে বাবা ছিলেন সদ্য পাশ করা একজন বেকার, যার নিজের বাপের ও টাকা পয়সা নেই। চিরায়ত নিয়ম অনুযায়ী আমার নানা ও বেঁকে বসলেন। আমার নানাদের পরিবারের মানুষের জিদ বোধহয় খুব বেশি। নানা কোনোভাবেই বাবাকে মানবেন না। মা ও কোনোভাবেই বাবাকে ছাড়া কাউকে মানবেন না। এই না মানামানির ভেতরে আমার মা একদিন আমার বাবার সাথে বাসা থেকে চলে এলেন। একটা শাড়ি পরে। আমার মা আমার বাবাকে। বাবার তখন আসলেই দুঃসময় যাচ্ছে। চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, ঢাকা শহরে টিকে আছেন, 2-3টা টিউশনির উপর ভর করে। বাসা থেকে টাকা চাইতেও লজ্জা পান। আমার মা চুপচাপ বসে আছেন। আমার শক্ত সামর্থ্য বাবা জীবনে এই প্রথম কাঁদলেন। আমার মায়ের সামনে। তিনি কাঁদলেন মাকে একটা শাড়ি দিতে পারেননি তাই। তিনি কাঁদলেন মাকে নিয়ে এমন চিলে কোঠায় কাটাচ্ছেন তাই। আমার মা শক্ত করে বাবাকে বললেন, মিজান, সারা জীবন আমি তোমারই থাকব। শুধু তুমি এমন থেকো। বিয়ের পর মা এক অন্য জগতে এসে পড়লেন, কিন্তু সামলে নিলেন খুব চমৎকারভাবে। বাবা ছোট একটা চাকরি জোগাড় করে ফেললেন। সারাদিন অফিসে খাটাখাটনি করে এসে দিন শেষে মায়ের সাথে খেতে বসতেন। সারাদিনের সব জমানো কথা মাকে বলতো বাবা। মা সেই মুগ্ধতা নিয়েই বাবার কথা শুনত। সংসারে অভাব ছিল অনেক কিছুর, ভালোবাসার অভাব ছিল না। মা ভাবত এমন একটা জীবন সে চেয়েছে চিরদিন, আর বাবা মায়ের মতো কাউকে পেয়ে অবশ্যই ভাগ্যবান ছিল। সময় আগাতে থাকলো, অবস্থার পরিবর্তন হতে থাকলো। গল্প উপন্যাসের মতো একদিনে কোটিপতি হয়ে যাওয়া নয়, তবে বাবা খুব ভালো একটা চাকরি পেল, সম্মান আর টাকা দুটোই ছিল। এর মাঝে এত বছরের ভালোবাসার চিহ্ন হিসেবে আমি এলাম পৃথিবীতে। আমি বলেছিলাম ভালোবাসার অভাব আমাদের পরিবারে ছিল না। বাবা কোনোদিন আমার আর মায়ের প্রতি একটু অবহেলা করতেন না। কিন্তু কথায় আছে, কোনো কিছুর অভাব না থাকাটাই একটা বড় অভাব। কোনো এক দিয়ে আমাদের সংসারে বোধ হয় সেই অভাবটুকুই হানা দিল। সবকিছু খুব ভালো ছিল, কিন্তু কেন যেন আগে থেকে কিছু একটা বদলেছিল। বাবা ব্যস্ত হয়েছিল অনেক, রাতে হয়তো আসতে কোনোদিন এতই দেরি হতো যে মা ঘুমিয়ে যেত। আমার মা সব ছেড়ে বাবার সাথে এসেছিল। সে বাবার কাছে কিছু চায়নি, শুধু চেয়েছিল বাবা তাকে সারা জীবন সেই প্রথম দিনের মতো মুগ্ধ করে যাক। আমার বাবা প্রতিজ্ঞা করেছিল মাকে কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিবে না। সেই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে সে সেটা থেকেই দূরে চলে গেল, যার জন্য আমার মা সব থেকে কষ্ট পেয়েছিল। মায়ের তবুও অভিযোগ ছিল না, কারণ আমার বাবা মার ভালোবাসার কমতি ছিল না।
মানুষের মন হল জগতের বিচিত্রতম জিনিস। তাই লেখক বলেছিলেন, মানুষ বেঁচে থাকে বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়। আমার বাবাও হয়তো বদলে গেছিল একটু আধটু, কিংবা কে জানে, হয়তো অনেকখানি। আমার মায়ের চোখের দিকে তাকিয়ে কতদিন ভালোবাসার কথা বলেনি, কতদিন নিজে থেকে বলেনি তোমাকে ভালোবাসি, বা আমাদের পুরনো কথাগুলো মনে পড়ে। আমাদের প্রতি, মায়ের প্রতি তার দায়িত্ব অবহেলা ছিল না, কিন্তু সেইখানে কেমন একটা অবহেলা আসতে লাগলো, যেখানটায় সব থেকে বেশি যত্ন নেওয়া দরকার। বাবাকে নিয়ে কিছু উড়ো কথা মা শুনতে পেল। মা বিশ্বাস করতে পারত না। এক দুপুর বেলা মা নিশ্চিত হল, তার ভালোবাসার মানুষটার কাছে সে পুরনো হয়ে গেছে। তাই এত বছর পরে সেই মানুষটা আজ এমনভাবে পাল্টে যেতে লাগলো। মা বাবাকে এরকম সন্দেহ করতে, কিন্তু সত্যি কি তাই? আয়নার সামনে বসে সারা দুপুর আমার মা কেঁদেছিল। আমি কিছু বুঝতাম না। আমি মনের সুখে কার্টুন দেখছিলাম। পরের দিন সকালে এক কাপড় পরে মা বের হয়ে এলো আমায় নিয়ে। সেই ঘর থেকে, যে ঘরে ভালোবাসার অধিকার নিয়ে সব ছেলে মা এসেছিল, যে ঘরের প্রতিটা কোণে তার মমতার ছাপ মিশে রয়েছে। চিরকাল ভয়ানক জেদি মা আমার নানার বাসা থেকে বের হয়ে এসেছিল একদিন, আর ফেরেনি। অনেক বছর পর আবারও বাসা থেকে বের হয়ে এলো। আমি আর মা ছোট একটা ভাড়া বাসায় উঠলাম। সেই বাসায় অতি দর্দি এমন মানুষের দেখা পাওয়া যেতে লাগলো। আর এক শ্রেণীর খালা টাইপ মহিলারা আসতো, যারা ইনিয়ে বিনিয়ে কেঁদে শেষে সার কথা এটাই বলতো যে তাদের হাতে ভালো পাত্র আছে, চাইলে বিয়ে করে নিতে পারে। আমার মা চুপচাপ শুনত, কারণ সে জানে এই বঙ্গদেশে মেয়েদের এমন অবস্থাতেই পড়তে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স করা আমার মা চাকরি খোঁজেননি কখনো। তার সবটা জুড়ে ছিল তার সংসার। এখন সেই সংসারকেই আগায় নিতে একটা চাকরি জোগাড় করলেন, বেসরকারি কলেজের শিক্ষক। আমাদের দিন ভালোই যাচ্ছিল। মা আগের মতো আমাকে অতি জোর করেন না কিছুতে। অনেক বেশি চুপচাপ হয়ে গেছেন। আমি মিছু করি সেই রাগী এবং মমতাময়ী মাকে। আমি রাতে ঘুমুবার সময় মিছু করি সেই বাবাটার রাতে গল্প করার মানুষটাকে। এভাবে মাসখানিক যাবার পর এক বিকেলে অবাক করা এক জিনিস দেখলাম। আমাদের বাসার সামনে আমার বাবা দাঁড়িয়ে আছেন, কিন্তু আমার রাজপুত্রের মতো বাবাকে চেনা যায় না। গাল ভেঙে গেছে, ক্লান্ত শ্রান্ত দেখাচ্ছে, যেন কতকাল ঘুমায় না। আমি দৌড়ে গিয়ে বাবার কাছে গেলাম। বাবা দুই হাতে খেলনা আর অনেক খাবার এনেছিল। সেগুলো ফেলে দিয়ে হাউমাউ করে আমাকে জড়ায় ধরে কাঁদতে লাগলো। চেয়ারে চুপচাপ বাবা বসে আছে, আমাদের নতুন বাসায়। মা আমাকে অন্য ঘরে যেতে বলল। আমি পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। বাবা মাকে বলতে লাগলো, আনোয়ারা, আমি সরি। তোমরা যাবার পর দিন থেকেই আকি বুঝেছি আমি ভুল ছিলাম। সবটা আমার অপরাধ। আমি সারা জীবন তোমাকে চাইতাম। আমি যে কতটা চাইতাম, কতটা চাই তোমার থেকে বেশি কে জানে। আনোয়ারা, প্লিজ ফিরে চলো, প্লিজ। আমি ঘুমাতে পারি না। আমি এই এতগুলো একটু একটু করে পাগল হয়ে যাচ্ছি। মা শান্ত হয়ে সব শুনল, তারপর বলল, মিজান, আমি বিয়ের রাতে তোমাকে বলেছিলাম তোমাকে ছাড়া আমি একদিনও বাঁচব না। অন্য আর কিছু আমার চাই না। আমার সব ছিল, আমি সব ছেড়ে এসেছিলাম। মিজান, আমি তো সেদিনই মরে গেছি। যেদিন তুমি আমাকে ঘরে রেখে প্রতি রাতে কোথায় যেতে, আমি তোমায় বারণ করলেও তুমি আমায় একা ঘরে রেখে রাতে কোথায় যেতে। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, এত রাতে কোথায় যাও তুমি? আমাকে তার কোনো উত্তর তুমি দিতে না। মিজান, আমি যাব না। আমি কখনোই যাব না। এবং আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু আমাকে জুড়িও না আর। বাবা আস্তে আস্তে বের হয়ে গেল। যাবার আগে বলল, আনোয়ারা, আমি অপেক্ষায় থাকব। আর যদি তুমি ডিভোর্স চাও, কাগজ পাঠিও, আমি মুক্ত করে দেব। ভালো থেকো, আর আমাকে মাফ করে দিও। বাবা চলে যেতে লাগলো। আমার কান্না পেতে লাগলো, ভয়ানক কান্না। মাকে কাঁদতে দেখে আমি বাবাকে অপরাধী বানিয়েছিলাম, আর আজ মাকেও এক সেকেন্ডে অপরাধী বানালাম। আমি ছোট ছিলাম, দোষ ভুল আমি জানতাম না। আমি শুধু আমার বাবা মাকে চেয়েছিলাম। বাবা প্রতি মাসে আমার আর মায়ের খরচের জন্য ভালো পরিমাণ টাকা মায়ের অ্যাকাউন্টে দিত। মা একটা পয়সাও ব্যবহার করতেন না, কিন্তু বলতেন, তোর বাবা তোর জন্য দেয়, তা তোর জন্য থাক, যাতে আমাকে দোষ না দিস কোনদিন। আমাকে বড় করা থেকে শুরু করে পড়ালেখা শেষ করানো পর্যন্ত একটা টাকাও বাবার হতে নেননি।
আর আমার বাবা ওদিকে টাকা পয়সা সব স্ত্রী পুত্রের নামে দিয়ে অপেক্ষায় আছেন, অসীম অপেক্ষা। আজ কতগুলো বছর, আজ প্রায় ২০ বছর হয়ে গেল। মা বাবা আলাদা থাকেন। বাবা মা চলে আসার পরেই বুঝতে পারেন তার ভুল। সেই থেকে তিনি আজও অপেক্ষায় আছেন কোনো একদিন মা হুট করে চলে আসবে। আজ ২০ বছর হয়ে গেল বাবা মা আলাদা। আমার বয়স এখন ২৫। আমার মাকে আমি জিজ্ঞেস করলাম, মা তুমি বাবাকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? আমায় তাছাড়া তোমরা আলাদা হলে কেন? ছেলের কথার উত্তরে বললাম, দেখ বাবা, তোমার বাবা প্রথম দিকে আমার সাথে ভালোই ছিল, কিন্তু প্রতি রাতে আমায় রেখে কোথায় জানি যেত। আমি জিজ্ঞেস করলে সে উত্তর দিত না। আমার সাথে ঝগড়া করত। আমি এই প্রশ্ন করলেই ঝগড়া করত আমার সাথে। কিন্তু এই রসহ্য আমায় জানাতে দিত না, আর তাই তোমার বাবাকে আমি সন্দেহ করতাম। আমি বললাম, মা তুমি আবার বাবার বাসায় চলো। বাবা তো আমার রোজ খবর সব রাখে, টাকা পয়সা দিয়ে হেল্প করে। বাবা আজ আমায় এবং তোমায় ভালোবাসে মা। আমার বলল, কোনোদিন সম্ভব না। আমি যতদিন পর্যন্ত না জানতে পারবো এই রহস্য, ততদিন পর্যন্ত আমি তোমার বাবার কাছে আমি যেতে পারবো না। হঠাৎ করে আমার মোবাইলে একটা কল আসে। একজন বলতে লাগলো, তোমার বাবা হাসপাতালে আছে। তোমরা তোমার বাবাকে বাঁচাতে চাইলে হাসপাতালে চলে এসো। আমি বললাম, মা বাবার কি হয়েছে, চলো হাসপাতালে যাই। মা তখন আমায় নিয়ে হাসপাতালে রওনা দিল। রাস্তায় বাবার এক বন্ধুর সাথে মায়ের দেখা হয়। উনি মাকে জিজ্ঞেস করলেন, আপনি আমার বন্ধুকে এত বড় কষ্ট কেন দিলেন? আমার বন্ধু তোমার কাছে কি দোষ করেছিল? আমি তো সবই জানি, আপনি আমার বন্ধুকে সন্দেহ করতেন। আপনি ভাবছেন আমার বন্ধু রাতে কোথায় যেত। আমার কাছ থেকে আজ সব শুনে নিন। আমি বিদেশে ছিলাম, তাই আপনাদের মধ্যে এত কিছু হয়ে গেছে জানতাম না। আপনার স্বামী যে অফিসে চাকরি করত সেই চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছিল, কারণ আপনার স্বামীর বিরুদ্ধে একটা মেয়ে মিথ্যা অভিযোগ দিয়েছিল। আপনার স্বামীর বিরুদ্ধে একজন মিথ্যা অভিযোগ করেছিল। আপনার স্বামী নাকি যারা চাকরি নিতে চায় তাদের কাছ থেকে নাকি ঘুষ নিত। এটা করেছিল অন্য একজন, কিন্তু দোষটা আপনার স্বামীর উপর চালিয়ে দিয়ে সে বেঁচে গেল। চাকরি চলে গেল আপনার স্বামীর। এই জন্য তার চাকরি চলে গিয়েছিল। আপনার স্বামী চাকরিহারা হয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল। আর এটা আপনাকে জানায়নি, কারণ আপনি অনেক কষ্ট পাবেন তাই। আপনার কাছে সে ছোট হতে চায়নি। কিন্তু সংসার চালাতে হলে তো আপনার স্বামীর কিছু একটা করতে হবে। সে যেতটুক কলেজের শিক্ষক, তাই দিনে সে কোনো রাস্তার কাজ করাতে তার লজ্জা লাগত। আর তাই প্রতি রাতে আপনার স্বামী রাতে কুলিগিরি করে রাতে ১,০০০ টাকা ইনকাম করত। আর সেই ইনকাম দিয়ে আপনার সংসার চালাত। এটা কি আপনার স্বামী অপরাধ করেছে? যদি সেটা অপরাধ হয় তাহলে আপনার স্বামীর কাছে যাওয়ার দরকার নেই। এই কথা শোনার পর হাউমাউ করে কেঁদে দিল আমার মা। আমিও নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি তাড়াতাড়ি বাবার কাছে গেলাম আমার মাকে নিয়ে হাসপাতালে। গিয়ে দেখি আমার বাবা অসহায়ের মতো শুয়ে আছে হাসপাতালের বেডে। আমি বাবাকে জড়িয়ে ধরে কান্না করছিলাম আর বলছিলাম, বাবা তোমার কি হয়েছে? আমাদের জন্য তুমি এত পরিশ্রম করেছ। আমার মা তোমায় ভুল বুঝেছিল। আমার মা তখন বাবার পায়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তুমি আমায় ক্ষমা করে দাও। তারপর মাকে বাবা ক্ষমা করে দিয়েছিল। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।